নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ আবার এসেছি আপনাদের সামনে কসমোসনিক স্টুডিওর নতুন প্রতিবেদন, একগুচ্ছ হাসির গল্পের একটি নতুন পর্ব নিয়ে। আজকের গল্প গড় হেকিমপুরের রাজবাড়ি, লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আজকের গল্পটি আদ্যোপান্ত অত্যন্ত মজার এবং তেমনই সুদীর্ঘ। তাই গল্প পাঠের সুবিধার্থে আমরা গল্পটিকে 4টি খণ্ডে ভাগ করে নিয়েছি। আজ পড়ছি প্রথম খণ্ড। যদু ঘোষ যে গজপতি রায়ের কাছ থেকে 75 টাকা পায়, এটা গড় হেকিমপুর গায়ের সবাই জানে। শুধু জানে বললে কম বলা হয়। এই নিয়ে হাটে বাজারে নানা রকম আলোচনাও হয়ে থাকে। হওয়ারই কথা কি না, কারণ তল্লাটে সবাই জানে গজপতির টাকার লেখাজোকা নেই। কিন্তু বাইরে থেকে বোঝে কার সাধ্যি। বাবা কেলে একখানা সাদামাটা বাড়িতে থাকে, নিতান্তই সাদামাটা জীবন। বাজারে তার একটা ছোটো মতো মুদির দোকান আছে বটে, কিন্তু তা থেকে তেমন কিছু রোজগার হওয়ার কথাও নয়। তবু গড় হেকিমপুর সহ আরও 5টা গায়ের লোক জেনে গিয়েছে গজপতি রায়ের নাকি অনেক টাকা। যদু ঘোষ অতি ধৈর্যশীল লোক। অন্য কেউ হলে এতদিনে ওই 75 টাকার আশা ছেড়েই দিত, কিন্তু যদু ঘোষ ছাড়েনি। প্রায় রোজই সকালবেলায় নিয়মিত, অর্থাৎ ঝড় বাদলা না হলে বা বাঘা শীত না পড়লে বা আমাশায় কাবু না হয়ে পড়লে অথবা পুরনো অর্শের ব্যথাটা চাগার না দিলে যদু ঘোষ গজপতির বাড়িতে হানা দেবেই কি দেবে। না, প্রথমেই তাগাদা দেওয়াটা ভালো দেখায় না। তাই যদু ঘোষ প্রথমে কুশল প্রশ্নাদি করে, তারপর গায়ের নানা ঘটনার কথা উঠে পড়ে। এই যেমন কিপ্টে শিবু গায়েন যে নাতির অন্নপ্রাশনে ঘিয়ের বদলে নারকোল তেল দিয়ে পোলাও রান্না করিয়ে সবাইকে খাইয়েছিল, কিংবা পটল গুণ যে গরুর দুধের চেয়ে মোষের দুধ অধিক পুষ্টিকর বলায় নিতাই মণ্ডলের সঙ্গে তুমুল কাজিয়া লেগে গিয়েছিল, এবং তার ফলে নিতাই যে পটলের কান কামড়ে দিয়েছিল, এবং তার ফলে পটল যে একটা কুড়ুল হাতে নিয়ে নিতাইকে খুঁজছে, আর নিতাই যে হায়দারগঞ্জে তার শ্বশুর বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছে, কিংবা মদন মালাকার যে বেজায় হিসেবি লোক বলে জুতো কিনতে গিয়ে সব মাপের জুতোর এক দাম দেখে লোভে পড়ে নিজের 7 নম্বর মাপের পা হওয়া সত্ত্বেও 10 নম্বর মাপের জুতো কিনে এনে জুতোয় পুরনো ন্যাকড়া ভরে গবাস গবাস করে নেংচে হাঁটছে আর নাকাল হচ্ছে। অথবা গড়বাড়ির ভূতের সংখ্যা ইদানিং বাড়াবাড়ি রকমের বেড়ে যাওয়ায় বুড়ো রাজা প্রতাপ নারায়ণ আজকাল দুধ বা জল খেতে গেলেও 2-4টে ভূত দুধ আর জলের সঙ্গে মিলেমিশে তার পেটে গিয়ে সেদোচ্ছে, আর তাতে প্রতাপবাবুর পেটে বায়ু হয়ে বিশাল বিশাল উদ্গার উঠছে, সে বিষয়ে বুড়ো কোবরেজ রামাপ্রসন্ন রাজগুরুর বিন্দুমাত্র সন্দেহ নেই। এবং তার সন্দেহ তার অব্যর্থ ওষুধে রাজা প্রতাপ নারায়ণের উপকার না হলেও সেই সব ওষুধ খেয়ে ভূতগুলো দিব্যি চনমনে হয়ে ওঠায় আর রাজাবাবুর পেট থেকে বেরোবার নামটিও করছে না। আর তাতে যে মহারানীর অনিদ্রা এবং ভিড়মির রোগ দেখা দিয়েছে, এবং সেই সব ব্যাদরা ভূতকে জব্দ করতে এসে শ্রীদাম ওঝার বিদ্যেও যে ফেল মেরেছে, এবং সে যে ভূতেদের কাছে নাকে খত দিয়ে চোখের জল ফেলতে ফেলতে বিদায় নিয়েছে, সেই সব কথাই দুজনের মধ্যে সবিস্তারে আলোচনা হয়ে থাকে। আর সেই আলোচনা ভারী রসস্থ হয়ে ওঠে যখন প্রতিদিনই গজপতির গিন্নি বীণাপাণি দেবী তাদের কথার মাঝখানেই ভারী যত্ন করে জল খাবার বেড়ে দেন। কখনো অমলেট আর পরোটা, কোনো দিন লুচি আর পেস্তা বাদামের মোহনভোগ, কোনো দিন কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল, কোনো দিন বা কাজু বাদাম ছোলার চটপটি আর ধনেপাতা দিয়ে তায়েবগঞ্জের বিখ্যাত মুড়ির মাখা, কখনো বা ঢাকাই পরোটা আর আলুর দম, আর তার সঙ্গে অতি চমৎকার দার্জিলিংয়ের চা। যদু ঘোষকে রোজই স্বীকার করতেই হয় যে বীণাপাণি বৌঠানের রান্নার হাতটি চমৎকার। মনে মনে এটাও যদু ঘোষকে মানতে হয় যে গজপতির বাড়িতে এলে তার সকালটা কাটে বড্ড ভালো। তবে হ্যাঁ,
তাগাদার কথাটাও সে ভোলে না, কিন্তু সহবত বলেও তো একটা ব্যাপার আছে নাকি? কথাবার্তার মাঝখানে হুট করে অভদ্রের মতো ওসব কথা তো আর তোলা যায় না। তাই গল্পগুজব করে পরিপাটি জলখাবারটি খেয়ে ঘন্টা দেড় দুই পর যখন সে ওঠে, তখন 8:30 বা পৌনে 9টা বেজে যায়। চলি হে গজু, বলতে বলতে সে উঠে পড়ে, কিন্তু তখনও তাগাদা নয়। সে শটান হেঁটে গিয়ে দরজার চৌখাটের দিকে পা বাড়িয়ে হঠাৎ নাটকীয়ভাবে একটু ঘুরে দাঁড়িয়ে ভারী বিনয়ের সঙ্গেই বলে, ভাই গজু, একটা কথা ছিল। গজপতি ভারী আহ্লাদের সঙ্গেই বলে, আহা, কথা তো থাকতেই পারে, অত কিন্তু কিন্তু করছো কেন? বলে ফেললেই তো হয়। যদু যেন মরমে মরে গিয়ে আরও বিনয়ী হয়ে বলে, না, এই বলছিলাম কি, তোমার কাছে আমার যে সামান্য 75টা টাকা পাওনা আছে না, সেটা অনেক দিন হয়ে গেল কি না, তাই বলছিলুম যদি টাকাটা এবার ঝপ করে ফেলে দাও তাহলে। গজপতিও অত্যন্ত উদ্বেগের সঙ্গে বলে, আরে তাই তো, টাকাটা তো অনেক দিন হয়ে গেল হে। যদু কাচুমাচু হয়ে বলে, হ্যাঁ ভাই, তা 2 বছর হতে চলল। গজপতির বিস্ময় যেন বাগ মানতে চায় না। চোখ কপালে তুলে সে বলে, বলো কি, এর মধ্যেই 2 বছর হয়ে গেল? ইস, সময় কত তাড়াতাড়ি চলে যায় বলো তো। যদু ম্লান মুখে বলে, তা সময়ের আর দোষ কি বলো, তার তো আর থেমে থাকলে চলে না। রেলগাড়ি যেমন স্টেশনে স্টেশনে থামে, তেমন জো কি আর সময়ের আছে, কি বলো? তাও তো বটে হে। না, এবার তোমার টাকাটা একটা শুভদিন দেখে দিয়ে ফেলতেই হচ্ছে। এতদিন কারোর টাকা আটকে রাখা ভারী অন্যায়। তবে চিন্তার কথা কি জানো, এই 2 বছরে তোমার এবং আমার এবং আর সকলেরই 2 বছর করে বয়স বেড়েছে। আমি 37 থেকে 39, তুমি বোধহয় 41 থেকে 43, উমাপদবাবু 92 থেকে 94, দ্বিজপদ সাঁতরা 97 থেকে 99, আর আমার ছোট ছেলে ন্যাড়াও তো 7 থেকে 9। না হে, আমরা তো 2 বছরে অনেকটা বুড়ো হয়ে গেলুম। যদু ঘোষ একটু থতমত খেয়ে বলে, তা অবশ্যই বটে। তাহলে তুমি বরং পঞ্জিকায় শুভদিনটা দেখে রাখো। হ্যাঁ হ্যাঁ, আজই ঠাকুরমশাই ব্রহ্মপদ ভট্টাচার্যকে খবর পাঠাচ্ছি। ছি ছি, এতদিন টাকাটা আটকে রাখাটা ঠিক হয়নি। অবশ্য এসব কথা শুনে শুনে যদুর কণ্ঠস্থ হয়ে গিয়েছে। গত 2 বছর ধরে রোজই শুভদিন দেখা হচ্ছে, আজও সেই শুভদিন খুঁজে পাওয়া যায়নি। একদিন যদু একটু চাপ সৃষ্টি করার জন্য বলেই ফেলেছিল, দেখো ভাই গজু, কিছু মনে করো না, টাকা ধার নিলে কিন্তু সুদ দেওয়ারও একটা নিয়ম আছে। অত্যন্ত আহ্লাদিত হয়ে গজপতি বলল, বটেই তো, ধার নিলে তো সুদ দেওয়ারই নিয়ম। কাবলিওয়ালারা নিচ্ছে, মহাজনেরা নিচ্ছে, ব্যাংক নিচ্ছে, তোমারও সুদ ন্যায্য পাও না। তা কত করে সুদ চাও বলো তো? যদু মরমে মরে গিয়ে বলে, তুমি বন্ধু মানুষ, তোমার কাছে সুদ চাইতে আমার মাথা কাটা যাচ্ছে, কিন্তু প্রথাই বা ভাঙি কী করে বলো? তা দিন প্রতি 2 টাকা করে সুদ ধার্য করলে কি অন্যায় হবে হে গজু? গজপতি একগাল হেসে বলে, অন্যায়? এর মধ্যে তো আমি অন্যায়ের ছায়াও দেখতে পাচ্ছি না হে। দিন প্রতি 2 টাকা তো, আমি ভাবছি তোমার লোকসান হয়ে যাবে নাকি। এত কম সুদে কি তোমার পোষাবে? যদু লজ্জায় অদবদন হয়ে বলে, না না, এর বেশি সুদ তোমাকে দিতে হবে না, 2 টাকাই যথেষ্ট। গজপতি একটা নিশ্চিন্দির শ্বাস ছেড়ে বলে, যাক, তাহলে ওই 2 টাকাই বহাল রইল কিন্তু। হ্যাঁ ভাই। এবার গজপতি একটু ভাবিত হয়ে বলে, দেখো যদু, একটা কথা মনে পড়ে গেল, তুমি যদি কিছু মনে না করো তাহলে বলি। আহা, মনে করার কি আছে, তোমাকে সেই ইজের পড়া বয়স থেকে চিনি, তুমি তো আর কম বদমাইশি করনি আমার সঙ্গে। আমার কত স্বাদের লাল বলটায় ব্লেড চালিয়ে 12টা বাজিয়েছিলে,
আমার রং পেন্সিল চুরি করে ফটিকের ব্যাগে ঢুকিয়ে দুজনে ঝগড়া লাগিয়েছিলে। যোগু পণ্ডিতের টিকি কেটে আমার স্কুলের ব্যাগে রেখে দিয়ে আমাকে কি মারটাই না খাইয়েছিলে। আহা, ওসব কথা আবার কেন? না, এই বলছিলুম, এত সবের পরেও কি আমি তোমার উপর রাগ করে থেকেছি কখনো? তা বটে। তাহলে বলেই ফেলি, মনে হচ্ছে তুমি কিছু মনে করবে না। তা বলছিলুম কি, ওই যে তুমি আমার বাড়িতে প্রায় পায়ের ধুলো দাও, এতে আমি কি কখনো অখুশি হয়েছি? বরং তুমি এলে আমাদের আহ্লাদই হয়, এবং আমার গিন্নিও তোমাকে সাধ্যমতো আদর যত্ন করে থাকেন। ঠিক কি না? খুব ঠিক, বরং একটু বেশিই ঠিক। তোমরা দুজনে আমাকে একটু বাড়াবাড়ি রকমেরই আদর যত্ন করে থাকো, আর সে কথা আমি পাঁচজনকে বলিও। তা কথাটা উঠছে কেন বলো তো? হ্যাঁ, তাই বলছিলাম যে এই আপ্যায়নটারও তো একটা দাম হয় নাকি? তাও তো বটে হে, এদিকটা তো ভেবে দেখা হয়নি। তাই বলছিলাম, ওই 2 টাকা সুদটা আপ্যায়নের সঙ্গে কাটাকুটি করে নিলে হয় না? তাই তো হে, এ রাস্তায় তো কখনো ভাবা হয়নি। হ্যাঁ, তা তো হতেই পারে, হয়ও, এবং হওয়াই উচিত। সুদটা তো দাঁড়াচ্ছে না মোটেই, দাঁড়ানো জোরই পাচ্ছে না যে। না হে গজু, সুদটা শুয়েই পড়েছে দেখছি। না ভাই, তোমাকে আর সুদ নিয়ে ভাবতে হবে না। কিন্তু হুট করে আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে। কি বলো তো? ভাবছিলুম, রোজ সকালে তোমার বাড়িতে যে আপ্যায়নটা আমার হয়ে থাকে, তা তো 2 টাকার মাপের অনেক বেশি। তা ধরো 30-40 টাকাও হতে পারে। তাহলে দিন প্রতি 30-40 টাকা ধরলে যে আমার ধারটাও দাঁড়ায় না, সেটা শোধ হয়ে গিয়ে বরং তোমারই অনেক টাকা পাওনা হয় আমার কাছে। হঠাৎ গজপতি একটা বাঘা হুংকার ছেড়ে বলে, কে বলেছে ও কথা? তার জিভ টেনে ছিঁড়ে নিয়ে কুকুরকে খাওয়াবো না? যদু সেই হুংকারের ধাক্কায় আধ হাত পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলে, কিন্তু কথাটা কি তোমার ন্যায্য বলে মনে হচ্ছে না? গজপতি এবার আরেকটু নরম হুংকার ছেড়ে বলল, খবরদার, আর কখনো ও কথা উচ্চারণ করো না। ধার শোধাওয়া কি সোজা? এ কি ছেলের হাতের মোয়া নাকি, যে যখন তখন হুট বললেই ধার শোধ হয়ে যাবে? ওই ধার যেমন আছে তেমনই আছে, 1 পয়সাও শোধ হয়নি। কথাটা মনে থাকে যেন। যদু ঘোষ ঘাবড়ে গিয়ে বলে, তা মনে থাকবে ভাই, তুমি যখন বলছো তখন আর কথা কি। তবে কি কাল সকাল থেকে যেমন তাগাদায় আসছিলাম তেমনই আসবো? সেটা কি ভালো দেখাবে? গজপতি ফের গর্জন করে ওঠে, আসবে না মানে? তোমার ঘাড়ে কটা মাথা? তাগাদা না দিলে কি কখনো আদায় উসুল হয়? গর্দান ভাই অটোয়ালকে দেখো, ভিট্টল ভাই আগরওয়ালকে দেখো, তায়েবগঞ্জের পশুপতি শাহাদাসকে দেখো, সারা দিন আদায় উসুলের চেষ্টায় এখানে সেখানে হানা দিয়ে বেড়াচ্ছে। আলিস্যি বলতে শরীরে কিচ্ছু নেই, আর তাই ওদের অত পয়সা। ওদের দেখে তোমার শেখা উচিত যদু। যদু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এ জন্মে আর মহাপুরুষ হওয়া হবে না আমার। আহা, মহাপুরুষই বা হতে হবে কেন? মহাপুরুষ হওয়ার অনেক হ্যাপা। শুধু বলছি তাগাদাটা বজায় রেখো, তাতে ধারটা আর ভোতা হওয়ার জো পায় না, বেশ ধারালোই থাকে। যদু ঘোষ চলে যাওয়ার পর বীণাপাণি দেবী এসে ঝংকার দিয়ে বলেন, আচ্ছা বাপু, তুমি এত পিচেস কেন বলো তো? কত টাকা এদিক ওদিক দিয়ে যাচ্ছে, আর ওই যদু ঘোষের টাকা কটা ফেলে দিতে পারছো না? যেমন পিচেস তুমি, তেমনই পিচেস ওই যদু ঘোষ। 75টা টাকার জন্য 2 বছর ধরে রোজ টানা মারছে। কাল আসুক, ও টাকা আমিই দিয়ে দেবো যদু ঘোষকে। গজপতি আর্তনাদ করে ওঠে, সর্বনাশ গিন্নি, সর্বনাশ! ও কাজ করো না, তাহলে যে সব গন্ডগোল হয়ে যাবে। ও টাকা শোধ হয়ে গেলে যদু কি আর ভুলেও এ বাড়িমুখো হবে বলে ভেবেছ? আমার সব প্ল্যান ভেস্তে যাবে। ও কি কথা? কি মতলব এঁটেছো বলো তো? ওই সামান্য কটা টাকা কি তোমার গ্যাপ করার মতলব নাকি? এত পাপ কি ভগবান সইবেন?
আর লাখও নয়, কোটিও নয়, মাত্র ৭৫টা টাকা। ও তো তোমার একদিনের বাজারের খরচে। ওই সামান্য কটা টাকার জন্যে কেউ কাউকে ২ বছর ধরে ঘোরায়? আহা, ও তুমি ঠিক বুঝবে না। আসলে কি জানো, যদু আমার অনেক দিনের পুরনো বন্ধু। ও এলে গল্প টল্প করে আমার সময়টা ভারী ভালো কাটে। আর তুমি সকালের জলখাবারটাও ভারী ভালো বানাও। নইলে তো সেই শুকনো রুটি আর আলু চচ্চড়ি গিলতে হয়। ধারটা শোধ হয়ে গেলে কি আর যদু আসবে ভেবেছো? সকালটাই আমার আলুনি হয়ে যাবে, আড্ডাও হবে না, আর খ্যাটনটাও মারা যাবে না। কি নোলা বাপু, বলে বীণাপাণি দেবী রাগ করে চলে গেলেন। যথারীতি যদু ঘোষের আসা যাওয়া বহাল রইল, সেই সঙ্গে বিনীত তাগাদাটাও। তা সেদিন যদু ঘোষ রোজকার মতোই রওনা হওয়ার মুখে দরজার কাছ বরাবর গিয়ে সদরের দিকে পা বাড়িয়ে আবার নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে সবে বলেছে, ভাই গজু, ওই যে সামান্য একটু। গজপতি হঠাৎ যেন উতলে উঠে ভারী আহ্লাদের গলায় বলল, আরে সেই ৭৫ টাকা ধারটা তো। আর চিন্তা নেই হে যদু, দিনক্ষণ সব মিলে গেছে। সামনের অমাবস্যাটা পার হলেই প্রতিপদের দিন ব্রহ্মপদ ভট্টাচার্য একটু যজ্ঞ করে ঋণ শোধের বিলম্বজনিত ত্রুটি স্খলন করে দিলেই আমি তোমার টাকাটা তোমার হাতে তুলে দেব। সেদিন গায়ের মাতব্বরদেরও একটু মিষ্টিমুখ করাতে ডেকেছি কি না? যদু ভারী আশান্বিত হয়ে বলে, তাই? যাক, তুমি যে দায়মুক্ত হয়ে যাচ্ছ, এতেই আমি খুশি। হ্যাঁ হ্যাঁ, সেই আনন্দেই আমি সেদিন বাজনাদারদেরও ডেকেছি কি না। ওই যে মকবুল ব্যান্ড পার্টি হে, আজকাল খুব নামডাক করেছে, বুঝেছো? যদু চোখ কপালে তুলে বলে, ভালো কথা, কিন্তু ভাই, এত আড়ম্বর কি ভালো দেখাবে? ধারটা একটু বেশি হলেও না হয় কথা ছিল, কিন্তু ওই সামান্য ৭৫ টাকার জন্য এত আয়োজন! এই যে ঢাকের দায়ে মনসা বিকানোর ব্যবস্থা। গজপতি গর্জন করে উঠল, কত সামান্য জিনিস থেকে কত বড় বড় ঘটনা ঘটে যায় তা তুমি জানো? বট গাছের বীজ কতটুকু বলো তো? এইটুকু একটুখানি বীজ থেকে কত বড় গাছটা বেরোয় তা কি খেয়াল করেছো? অ্যাটম বোমার কথাও তো তোমার নিশ্চয়ই জানা আছে। কানাঘুষো শুনেছি অ্যাটম এতই ছোট যে চোখে দেখা যায় না, কিন্তু যখন ফাটে তখন কি আর ছোটোখাটো জিনিস বলে মনে হয় হে? কিংবা বামন অবতারের কথাই ধরো, ছোটোখাটো বেটে বক্কেশ্বর মানুষ, কিন্তু যখন ৩ নম্বর পাটা বাড়ালেন তখন স্বর্গ মর্ত পাতাল জুড়েও সেই পা রাখার জায়গা জুটল না। ছোটোখাটো বলে তুচ্ছ তাচ্ছিল্য করাটা বিবেচনার কাজ নয়, বুঝলে? যদু কাচুমাচু হয়ে বলে, ঘাট হয়েছে ভাই, কোন আহাম্মক আর ছোট জিনিসকে ছোট বলে? গজপতি ভারী উদার গলায় বলে, তাহলে ওই কথাই রইল। শুক্লা প্রতিপদ সকাল সকালই চলে এসো। একজন ঋণ খেলাপি ঋণমুক্ত হবে, আর তুমি তোমার হকের টাকাও পাবে। তোমার তো আনন্দ হওয়া উচিত। মুখখানা অমন আষ্টে করে রেখেছো কেন বলো তো? এতদিনের হারানিধি ফেরত আসছে, এ যেন অনেকদিন বাদে শ্বশুর বাড়ি থেকে মেয়ে বাপের বাড়ি ফিরছে। এ যেন কুয়োয় পড়ে যাওয়া পুরনো বালতি উদ্ধার হচ্ছে। এ যেন হঠাৎ খবর এসছে যে তোমার বেয়াইয়ের পুরনো বাদ ব্যাধি সেরে গিয়েছে। এ কি আনন্দের খবর নয়? বেয়াইয়ের বাদ ব্যাধি সেরে গেলে আমার আনন্দ হওয়ার কি বলো তো? ওই তো তোমার দোষ। আনন্দটা আগে করে নাও, উপলক্ষটা নিয়ে বরং পরে ভেবো। যদু বিষণ্ণ বদনে বলে, আমার যদিও তেমন আনন্দ হচ্ছে না, তবু তুমি যখন বলছো তখন একটু আনন্দ করার চেষ্টা করি। এই তো বাহাদুরের মতো কথা। দেখতে দেখতে শুক্লা প্রতিপদ এসে গেল। সকাল থেকেই গজপতির বাড়িতে সাজো সাজো রব। তায়েবগঞ্জ থেকে বিখ্যাত ক্যাটারার নন্দ গোসাই এসে তার দলবল নিয়ে কাজে নেমে পড়েছে। এলাহি ভোজের ব্যবস্থা হচ্ছে। বাসমতি চালের ভাত, সোনামুগের ডালে মাছের মুড়ো, পাঁঠার মাংস, রুই মাছের কালিয়া, আলু বখরার চাটনি, পাঁপড় ভাজা, বিষ্ণুপুরের বিখ্যাত গামচা বাঁধা দই, আর ৫ রকমের মিষ্টি। গায়ের মাতব্বররা তো বটেই, সেই সঙ্গে আরও বিস্তর লোকজন নেমন্তন্ন হয়েছে। ব্রহ্মপদ ভট্টাচার্য যজ্ঞে বসে গিয়েছেন। বেশ লম্বা যজ্ঞ, দুপুর গড়িয়ে যাওয়ার কথা। বিরাট প্যান্ডেলে সারি সারি চেয়ার পাতা, গায়ের লোকেরা বসে গল্প টল্প করছে। ভুলো মনের মানুষ ভোলাবাবু সামনে একজন অচেনা লোককে দেখে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন,
আচ্ছা, এ বাড়িতে কি কারো শ্রাদ্ধ হচ্ছে মশাই? লোকটা মিচকে হেসে বলে, ঠিকই ধরেছেন মশাই, এ বাড়িতে টাকা শ্রাদ্ধ হচ্ছে। ভোলাবাবু দুঃখের একটা চুকচুক শব্দ করে বললেন, তা তিনিই কি জগবন্ধুর বাবা? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে, টাকা কার বাবার নয় বলুন তো ভোলাবাবু? ভোলাবাবু ভারী অবাক হয়ে বলেন, ভোলাবাবু? আমার নাম কি ভোলা নাকি? কিন্তু তা কি করে হয়? একটু আগে যে একজন আমাকে মহাদেব বাবু বলে ডাকলো। আহা, তাতে কি, মহাদেব আর ভোলায় আর কতটুকু তফাৎ? ভোলাবাবু ভারী অসন্তুষ্ট হয়ে বললেন, কিন্তু আমি আসলে কে তা না জেনে কি কারো বাড়িতে ঢোকা ভালো দেখাবে? আমি মহাদেব না ভোলা, এখন তার মীমাংসা করে কে? কার বাড়িতে ঢুকতে চাইছেন বলুন তো ভোলাবাবু? ওই তো বললুম, দীনবন্ধু না কি যেন। তাহলে ঠিক বাড়িতেই এসেছেন। এটাই জগবন্ধু ওরফে দীনবন্ধু ওরফে গজপতির বাড়ি। আর আমি যতদূর জানি তিনি আপনারই ভাইরা ভাই। এ পর্যন্ত যদি ভুল না বলে থাকি তাহলে আপনার নামটা দাঁড়াচ্ছে ভোলানাথ মুস্তফি, তায়েবগঞ্জের জগন্নাথ কলেজের দর্শনের অধ্যাপক। ভারী আশ্চর্য এবং খুশি হয়ে ভোলাবাবু বললেন, তাই তো, আমি তো ভোলানাথ মুস্তফিই বটে। আর আজ তো গজপতির বাড়িতে আমার নেমন্তন্ন। আপনি বাঁচালেন মশাই, আপনি তো বেশ জানেন শোনেন দেখছি। আজ যে গজপতির মেয়ের বিয়ে তা একদম খেয়ালই ছিল না। আচ্ছা ভোলাবাবু, আপনি কি কখনো শুনেছেন কারোর মেয়ের বিয়ে আর বাবার শ্রাদ্ধ একই দিনে হচ্ছে? না না, তা কি করে হয়, সেরকম তো শুনিনি কখনো। তাহলে নেমন্তন্ন বাড়িতে ঢোকার আগেই ফয়সলা করে নিন আজ গজপতির বাবার শ্রাদ্ধ না মেয়ের বিয়ে, না হলে ভিতরে গিয়ে যে বিপদে পড়বেন। ভোলাবাবু ভারী আতান্তরে পড়ে বিপন্ন মুখে বললেন, আগে আপনি তো বেশ জানেন শোনেন দেখছি, আপনি যদি একটা মীমাংসা করে দেন। তাহলে শুনুন, আপনি 2 বছর আগেই গজপতির বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন খেয়ে গেছেন। আর গজপতির ভাইরা ভাই হিসেবে আপনার এও জানা উচিত যে গজপতির মোটেই মেয়ে নেই। তার 5-5টা ছেলে, একটা কন্যা সন্তান হয়নি বলে গজপতির ভারী দুঃখ। না না, আপনার কাছে অনেক কিছু শেখার আছে মশাই, অনেক কিছু শেখার আছে। তাহলে আজকের নেমন্তন্নটা কি বাবদে বলুন তো? আজ গজপতির বিবাহবার্ষিকী বা জন্মদিন নয় তো? আজ হলো গে ভাদ্র মাসের 29 তারিখ। আমি যতদূর জানি গজপতি জন্মেছিল মাঘ মাসের 12 তারিখে, আর বিয়ে 21শে আষাঢ়। আর প্রতি বছরই ওই দুটো দিনে আপনি এ বাড়িতে পাত পেরে বসে ভোজ খেয়ে যান। আপনি তো মশাই খবরের জাহাজ, যত দেখছি তত অবাক হচ্ছি। না, দুনিয়ায় কত কিছু জানার আছে মশাই, কিন্তু আমি তো দেখছি কিছুই জানি না। যে আজ্ঞে, বিদ্বানরাও বলেন জানার নাকি শেষ নেই, তবে সেসব হলো উঁচু স্তরের জানা। এই ধরুন ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা স্পিনোজার দর্শন কিংবা কোয়ান্টাম থিওরি। আমাদের জানা হলো গিয়ে এলেবেলে জানা, কে কার ভাইরা ভাই, কবে কার শ্রাদ্ধ, কার কটা ছেলেপুলে, এইসব কি, ওসব না জানলেও তো আপনার দিব্যি চলে যাচ্ছে ভোলাবাবু, ঠিক কি না বলুন? আপনি কখনো বেঠিক কিছু বলেন বলে তো আমার মনেই হচ্ছে না। আগে আপনাদের 5 জনের আশীর্বাদে এই হারাধন খাসনবিশের ওই গুণটা আছে, না জেনে কোথাও কোনো কথা কয় না। হারাধন খাসনবিশ নামটা একটু চেনা চেনা ঠেকছে কেন বলুন তো? আহা, চেনা চেনা তো ঠেকবেই। হাটে বাজারে যেখানে যাবেন সেখানেই আমার বদনাম শুনতে পাবেন। এমনকি যখন সন্ধ্যাবেলার দিকে ফুরফুরে বাতাস ছাড়ে, তখন যদি বাতাসে কান পেতে একটু ঠাহর করেন, তাহলেই শুনতে পাবেন বাতাসে ফিসফাস হচ্ছে, হারু খাসনবিশ হলো এই, হারু খাসনবিশ হলো সেই। তা বলে ওসব আবার ফস করে বিশ্বাস করে বসবেন না যেন। লোকের স্বভাবই হলো অন্যের খুঁত বের করা। আমি মশাই কারো সাথে থাকি না, পাশে থাকি না, কারোর বাড়া ভাতে ছাই দিই না। বছর বছর গয়া কাশী বৃন্দাবন ঘুরে পাপ তাপ ধুয়ে আসি, দান ধ্যান করি। তবু মশাই লোকে এমন নিমখারাম যে বদনাম করতে ছাড়ে না। আচ্ছা আপনিই বলুন তো ভোলাবাবু, আমাকে দেখি কি আপনার খারাপ লোক মনে হচ্ছে? ভোলাবাবু
আগ করে একটা বাতাসের গোল্লা গিলে ফেললেন। তারপর হা করে খানিকক্ষণ চেয়ে থেকে কাঁপতে কাঁপতে বললেন, হারু খাসনবিশ? হ্যাঁ, হারু খাসনবিশ নাকি আপনি? ওরে বাবা, আমার বুকটার মধ্যে যে বড্ড ধুকপুক ধুকপুক করছে, হার্ট ফেল না হয়ে যায়। আচ্ছা, আমার পা দুটো অমন ঠান্ডা হয়ে আসছে কেন? মাথাটাও ভো ভো করতে লেগেছে যে, আমি বোধহয় মূর্ছা যাব। আরে মশাই, ঘাবড়াচ্ছেন কেন? আমি কি আর আগের হারু আছি? আমারও তো বয়স হয়েছে নাকি? গত বসেকে 42-এ পা দিলুম। 42 কি সোজা কথা? 42-এ একটা লোকের আর কি অবশিষ্ট থাকে বলুন তো? আগে 3 মণ লোহা এক ঝাঁকিতে মাথার ওপর তুলে ফেলতুম। আজকাল এক ঘটি জল তুলতেই হাঁসফাঁস লাগে। এক চোপাটে 2-2.5 কিলো মাংস উড়িয়ে দিয়েও মনে হতো পেটটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। আর আজকাল শুক্তো দিয়ে এইটুকু ভাতও যেন তল হতে চায় না। যে দুখানা মুগুর ঘুরিয়ে আমি এক সময় কসরত করতাম, তার এক একটারই ওজন ছিল 1 মণ করে। আর এই তো সেদিন বাজার থেকে 2টো নারকোল আনতেই যেন দম বেরিয়ে গেল। আরও শুনবেন? বয়সকালে 2 প্যাকেট তাস একসঙ্গে ধরে 2 হাতে ফস করে ছিঁড়ে ফেলতাম। আর এখন ডিম সুতো ছিঁড়তেও আগুপিছু করতে হয়। আর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে দাপটটাও কি আর আছে? এখন কি আর সেই আগের মতো কেউ মান্যিগণ্যি করে বলে ভেবেছেন? কি, আমার কথাগুলো কি বিশ্বাস হচ্ছে না নাকি? এ নিয়ে মোট 4টে বড় বড় বাতাসের গোল্লা গিলে ফেলেছেন ভোলাবাবু। তার পেটে এখন ঠ্যাস ঠ্যাসে হয়ে আছে বায়ুতে। নেমন্তন্নের মাছ মাংস কোথায় সেদবে কে জানে। তিনি কাপা গলায় বললেন, আগে বিশ্বাস করুন। বিশ্বাস করার খুব চেষ্টা করছি, কিন্তু আসলে হাত পায়ের কাঁপুনিটা না থামলে মাথাটা কাজ করতে চাইছে না কি না। তবে আপনি দেখবেন, বিশ্বাসটা কিন্তু হয়ে পড়বে। না মশাই, বুঝতে পারছি আপনার এখনও বিশ্বাস হচ্ছে না, আর তাই অত ঘাবড়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনি না হয় আমার সঙ্গে পাঞ্জা লড়ে দেখুন, আমি হেরে যাই কি না। তাহলে তো বিশ্বাস হবে। কি বলেন? অবশ্যই আমি জানি একজন বুড়ো মানুষের সঙ্গে পাঞ্জা লড়তে আপনি মোটেই রাজি হবেন না। তবে লড়লে দেখতে পেতেন, গড় হেকিমপুর একসময় যার নামে কেঁপে উঠত, সেই হারু খাসনবিশ আর বেঁচে নেই, কিংবা বেঁচেও জীবামৃত হয়ে রয়েছে। নইলে কি চোখের সামনে এত বড় অরাজকতাটা হতে পারত? গত 20 বছর ধরে গোটা পরগনায় এমন কোনো ভোজবাড়ি নেই যেখানে হারু খাসনবিশের নেমন্তন্ন হয়নি। বুঝতেই তো পারছেন, হারু খাসনবিশের সেই দিন আর নেই। নইলে গজপতির মতো বিচক্ষণ মানুষ এত বড় ভোজে আমাকে ডাকলো না মশাই। ভোলাবাবুর দুখানা চোখ অবিশ্বাসে গোল হয়ে ঠেলে কোটর থেকে বেরিয়ে আসে আর কি। হাঁ করে চেয়ে থেকে ফ্যাঁসফেঁসে গলায় বলেন, ডাকেনি? কি সর্বনাশ, কি সর্বনাশ! বাপের শ্রাদ্ধ হতে না হতেই যে এবার তার নিজের শ্রাদ্ধও ঘনিয়ে এলো। হায় হায়, তার বয়স তো এখন 40ও পেরায়নি। আহা, আপনি ভুল করছেন ভোলাবাবু। আজ মোটেই গজপতির বাপের শ্রাদ্ধ নয়। ভারী অবাক হয়ে ভোলাবাবু বলেন, নয়? তাহলে মেয়ের বিয়ে তো নিশ্চয়? আজ্ঞে না, তাও নয়। ভারী হতাশ হয়ে ভোলাবাবু বলেন, তাহলে তো ব্যাপারটা বাপের বিয়েই দাঁড়িয়ে যাচ্ছে হারুবাবু। কিন্তু তাই বা কি করে হয়? না, এ তো বড় বিপদেই পড়া গেল দেখছি। আপনি ঘাবড়াবেন না। আমি তো বলেইছি আপনাকে যে আমি আর সেই আগের হারু নেই। আমি শুধু পুরনো বন্ধুর মতো গজপতির কাছে জানতে চাই, কাজটা কি ঠিক হলো হে গজপতি? না হয় আমি বুড়োই হয়েছি, না হয় আমার আর আগের দাপট নেই, তা বলে কি পুরনো সম্পর্ক, সামাজিকতা, সৌজন্য, আর্দ্রতা, ভদ্রতা সব তুলে দিতে হয়? এত বড় দুঃখটা সে আমাকে দিতে পারল? এত অপমান কি ভগবানের সইবেন? আপনিই বলুন দেখি ভোলাবাবু। ভোলাবাবু হঠাৎ গর্জন করে উঠলেন, না না, কখনোই নয়। এত বড় অবিচার চলতেই পারে না। চলুন হারুবাবু, আজই এর একটা হেস্তনেস্ত করে ফেলা যাক। এক্ষুনি ফয়সলা হওয়া দরকার। দুজনে মুখোমুখি হয়ে এর একটা মীমাংসা প্রয়োজন। শুধু একটু খেয়াল রাখবেন, রক্তপাতটা যাতে না হয়। আর নিতান্তই যদি হয়, তাহলে আমাকে একটু ইশারা করবেন, আমি বরং একটু ফাঁকে গিয়ে দাঁড়াবো। রক্তটা আমার ঠিক সয় নাকি না,
দাঁত কপাটি লেগে যায়। হারু খাসনবিশ জিভ কেটে বলে, ছি ছি ভোলাবাবু, কি যে বলেন! রক্ত দেখলে আমারও যে মাথায় চক্কর দেয়। আমারও যে রক্তে ভারী অরুচি। সেদিন আমার ছোট ছেলে গোবিন্দ পেন্সিল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে রক্ত পড়ায় আমি তো প্রায় শয্যা নিয়েছিলাম আর কি। পট্টবস্ত্র পরে হাসি হাসি মুখে গজপতি যখন যজ্ঞে বসতে যাচ্ছে, তখনই ঝড়ের মতো হাজির হয়ে ভোলাবাবু উত্তেজিত গলায় বলে উঠলেন, এখন যজ্ঞটজ্ঞ রাখো, দক্ষ যজ্ঞ লাগতে যে আর দেরি নেই, সব যে তছনছ হয়ে যাবে হে। গজপতি ভোলাবাবুকে ভালোই চেনে, কাজেই সে উত্তেজিত না হয়ে শান্তভাবেই সব শুনল। তারপর চোখ কপালে তুলে বলল, বলেন কি হারু দাদা, আপনাকে নেমন্তন্ন করা হয়নি? আমার ঘাড়ে কটা মাথা! এই তো সেদিন প্রাতঃকালেই আপনার বাড়িতে গিয়ে হানা দিয়েছিলুম নেমন্তন্ন করতে। তা আপনার ছোট খুকি বলল আপনি নাকি সকালেই সমাজসেবা করতে বেরিয়ে গেছেন। তাই হন্যে হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আপনি কালাচাঁদ সাউকারের বাড়িতে সমাজসেবায় ভারী ব্যস্ত রয়েছেন। কালাচাঁদকে তারই উঠোনের আম গাছটার সঙ্গে বেঁধে একটা খেটে লাঠি দিয়ে শিক্ষে দিচ্ছেন, আর কালাচাঁদ চিলে চেঁচানি চেঁচাচ্ছে, আর আপনার দলবল কালাচাঁদের ঘর থেকেই তৈজসপত্র আর বাক্স প্যাটারা টেনে টেনে ছুঁড়ে উঠোনে ফেলছে। ভারী লাজুক মুখে হারু খাসনবিশ বলে, আহা, ওসব কথা আবার কেন হে? থাক থাক, আর বলতে হবে না। না না, সে কি হয়! তা আপনাকে ভারী ব্যস্ত দেখে আমি ওই অবস্থাতেই হাত জোর করে বললাম, হারু দাদা, সামনের 29শে ভাদ্র দুপুরবেলা আমার বাড়িতে একবার পায়ের ধুলো না দিলেই নয়। একটু ডাল ভাতের ব্যবস্থা করেছি যে। তা আপনি আমার দিকে রক্তচক্ষু চেয়ে বললেন, দেখছিস না ব্যস্ত আছি, এ সময় কেউ নেমন্তন্ন করে? তা আমি বললুম, হারু দাদা, আপনি তো সকাল থেকে রাত অবধি নানা রকম সমাজের কাজে দম ফেলার ফুরসতই পান না। আপনাকে ফাঁক মতো পাওয়া কি সোজা কথা? তখন আপনি গমগমে গলায় বললেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হারু খাসনবিশ যেন আরও একটু লজ্জা পেয়ে বলে, আসলে কি জানিস তো গজু, আমার বোধহয় বয়স হচ্ছে রে, তাই কত কি যে ভুলে যাই। এখন একটু একটু মনে পড়ছে বটে, তুই নেমন্তন্নের কথা কি যেন বলেছিলি সেদিন। হঠাৎ ভিড়ের ভিতর থেকে একজন গোলগাল চেহারার লোক দাঁড়িয়ে উঠে অভিমানের গলায় বলে, আহা, হারুর ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু আমার নেমন্তন্নটা কেন ফাঁক গেল সেটা কি জানতে পারি? আমি হলুম গিয়ে কাদাপাড়ার নটবর মুন্সি কাশিরাম চক্রবর্তীর সাধ্যে 187টা রসগোল্লা খেয়ে বিশ্ব রেকর্ড করেছিলাম। এখনও গাগঞ্জ থেকে লোকে ভিড় করে আমার খাওয়া দেখতে আসে। সেই আমাহেন লোককে একবারটি ভদ্রতার খাতিরেও কি বলা যেত না? গজপতি শশব্যস্তে বলেন, বলেন কি নটবর খুড়ো, আপনাকে নেমন্তন্ন না করে কি নরকের রাস্তা পরিষ্কার করব নাকি? গেল সপ্তাহে বুধবার আপনার বাড়িতে গলবস্ত্র হয়ে নেমন্তন্ন করতে গেছিলাম। তা খুড়িমা দরজা খুললেন না, জানলা দিয়েই বলে দিলেন, নেমন্তন্ন করতে এসেছো বুঝি, কিন্তু উনি তো ঘোর আন্ত্রিকে পড়ে আছেন। শুনেই তো আমার আক্কেল গুড়ুম, আন্ত্রিক কীরকম খারাপ অসুখ কে না জানে, তাই আর চাপাচাপি করিনি। আন্ত্রিকের রোগীকে ভোজ খাওয়ানো যে মহাপাতক। আন্ত্রিক হোক আমার শত্রুরের, আমার কেন আন্ত্রিক হতে যাবে? হ্যাঁ, তবে হ্যাঁ, গত সপ্তাহে বুধবার আমি অগর তান্ত্রিকের আখড়ায় গিয়েছিলাম বটে। বিঠ্ঠল দাসজি বেশ জম্পেশ ভাণ্ডারা দিয়েছিলেন কি না? তুমি দেখছি আজকাল কান শুনতে ধান শুনছো, তাহলে কি নেমন্তন্নটা বজায় আছে বলেই ধরে নেব? বিলক্ষণ! নেমন্তন্ন বহাল নেই মানে? আলবৎ বহাল আছে। অঘোর তান্ত্রিকের সঙ্গে ঘোর আন্ত্রিকের একটু গন্ডগোল কি আর ভোজ আটকায়? কুমোরপাড়ার কাদুনে কানাই মাস্টার উঠে দাঁড়িয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বললেন, বাপু গজপতি, তোমাকে তো আজ থেকে চিনি না, প্রায় জন্ম থেকেই চিনি। আমার বাড়ির সামনে দিয়েই তোমার প্রায় নিত্য যাতায়াত। তবু তোমার এই কীরকম ব্যবহার বলো তো? না হয় তোমাকে ছোটবেলায় ইংরেজি আর অঙ্ক পড়াতে গিয়ে 2-4 ঘা বেত মেরেছিলাম, কিংবা কান মলে দিয়েছিলাম, হয়তো কান ধরে নীল ডাউনও করিয়ে রেখেছি।
তা বলে এভাবে প্রতিশোধ দিতে হয়? শত হলেও তো আমি তোমার শ্রদ্ধেয় শিক্ষক। আমাকে নেমন্তন্ন না করে তুমি কি গোটা শিক্ষক সমাজকে অপমান করলে না? বাড়িতে ভোজ দিচ্ছ, আর কানাই মাস্টারের কথা একবার মনেও পড়ল না তোমার? গজপতির চোখেও জল আসার উপক্রম। সে গদগদ হয়ে বলল, স্যার, আর কবেন না। আমি কিন্তু কান্না সামলাতে পারবো না। আপনি কি করে ভাবলেন যে আপনাকে নেমন্তন্ন না করে আমি ভোজ দিতে পারি? আপনার কানমলা, গাঁটটা, চড়চাপড়, বেত তো আমার অলংকার। আমি প্রথমেই আপনাকেই নেমন্তন্ন করতে গিয়েছিলাম, একেবারে ভোর ভোর সময়। আপনার মেজো ছেলে হাজু বলল, বাবাকে খুঁজছো? তা বাবাকে পাবে কোথায়? বাবা তো সাধু হয়ে হিমালয়ে চলে গেছে। কানাই মাস্টার অবাক হয়ে বলেন, হাজু বলেছে ও কথা? দেখো দিকি কাণ্ড। কোন দুঃখে হিমালয় ওই বাগা ঠান্ডায় মরতে যাবো বলো তো? তবে গত সপ্তাহে আমি আমার মেজো মেয়ে পুচকির বাড়ি সেই সিমলায় গেছিলাম বটে। ফুটফুটে একটা নাতি হয়েছে তো তাই। আমতা আমতা করতে গজপতি বলে, তাহলে আমারই বোধহয় শোনার ভুল। সাধু নয়, বোধহয় দাদু হয়ে সিমলায় গেছেন, এমনটাই কি বলেছিল হাজু? আহা, মানুষ মাত্রই ভুল হয়, তাতে কি? আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভোজ না খেয়ে যাচ্ছি না কিন্তু। হাত কচলাতে কচলাতে গজপতি বলে, আগে আমার সৌভাগ্য। গজপতি ঝামেলা সামলে ফের যজ্ঞে বসতে যাচ্ছিল, কিন্তু ফের একটা বাধা পড়ে গেল। হঠাৎ লম্বা সুরুঙ্গে চেহারার বৃন্দাবন কীর্তনিয়া একটা বেতের লাঠি আপসাতে আপসাতে প্যান্ডেলে ঢুকেই খ্যানখ্যানে গলায় চেঁচাতে লাগলো, কোথায় গজপতি? উঠে আয় বেয়াদব! আমি হলুম গে গায়ের মাথা, বলতে গেলে দণ্ডমুণ্ডের কর্তা। সেই আমাকে বাদ দিয়ে মোচ্ছব করার সাহস তোর হয় কি করে? গ্রাম প্রধানের কি কোনো সম্মান নেই নাকি? গজপতি থতমত খেয়ে তাড়াতাড়ি গিয়ে একবার ষষ্ঠাঙ্গে পেন নাম ঠুকে অবাক হয়ে বলল, বৃন্দাবন জ্যাঠা, সশরীরে আপনাকে কি দেখছি? ভুল দেখছি না তো? ওহ, যা চিন্তায় ফেলে দিয়েছিলেন! বুধবার দুপুরের দিকে নেমন্তন্ন করতে গেছি, আপনার জামাই রসময় বলল, কাকে নেমন্তন্ন করবে হে, তিনি তো গতকালই মারা গেছেন। শুনে তো আমার সেখানেই মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা। গায়ের বটবৃক্ষ বলতে তো আপনিই আছেন জ্যাঠা, আমাদের এত বড় আশ্রয় আর কে? আপনি মারা গেলে আমাদের বেঁচে থাকাটাও যে আলুনি হয়ে যায়। বৃন্দাবনের খ্যানখ্যানে গলায় হুঙ্কারটা ঠিক আসে না, তবে সে চিলের মতো চেঁচিয়ে পাড়া মাত করে বলল, কেন হে হতচ্ছাড়া? 85টা কি মরার বয়স বলে তোর মনে হয়? এখনও উমাপদবাবু, দ্বিজপদ সাঁতরা রয়েছে, আমাকেই মারবার মতলব কেন তোর? গায়ের পাকা মাথাগুলোকে মেরে তারপর বেলেল্লাপনার ম্লেচ্ছাচারের খুব সুবিধা হয় বুঝি? এক বিগত জিভ কেটে গজপতি বলে, কি যে বলেন জ্যাঠা, আপনারা তো আমাদের মাথার ছাতার মতোই বিরাজ করছেন। সব ঝড়ঝাপটা তো আপনাদেরই সামলাতে হচ্ছে। গায়ের মাথায় আছেন বলেই আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোই। রসময় যে কেন কথাটা বলেছিল তা বুঝতে পারছি না। আহা, বিনয় বচনে একেবারে গলে পড়ছিস যে। আসলে তোর পেটে জিলিপির প্যাচ। রসময় মোটেই মরার কথা বলেননি। সে তোকে বলেছিল আমি আমার 99 বছরের পিসিকে দেখতে আরা গ্রামে গিয়েছিলুম। ইস, ছি ছি, বড্ড ভুল হয়ে গেছে বৃন্দাবন জ্যাঠা। তবে শুনেছি মৃত্যু সংবাদ রটলে নাকি আয়ু বাড়ে। যাই হোক, এসব গণ্ডগোল সামলে গজপতি যখন যজ্ঞে বসতে গিয়েছে, তখন ঠাকুরমশাই ব্রহ্মপদ ভস্সাজ একটা দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর গলায় বলে উঠলেন, দিলে তো যজ্ঞটাকে পণ্ড করে। মোক্ষম লগ্নটা ছিল হে, দেরি করায় ফস করে মগাটা ঢুকে গেল। সর্বনাশ! তাহলে কি হবে? ব্রহ্মপদ বিরস মুখে বলেন, দেখি কবে আবার এমন লগ্ন পাওয়া যায়। এইখানেই প্রথম খণ্ডের শেষ। দ্বিতীয় খণ্ড নিয়ে ফিরে আসবো আবার আগামী সপ্তাহে। কেমন লাগলো
অবশ্যই নিচের কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।